আকাশ ভাই, বিশ্বাস করেন, মেয়েটা মৃত্যুর ফেরেশতার অভিরূপ। রেনকোট থেকে হাত বের করতেই তার হাত ধারালো একটা ছুরিতে পরিণত হয়ে গেছে। তারপর সে সেই ছুরিটা দিয়ে কুপিয়ে খুন করে ফেলেছে সেই লোকটাকে। তার পরবর্তীতেই সে আমার পেছনে পড়েছে। আপনি প্লিজ আমাকে বাঁচান। আরে রাজ, কি হয়েছে তোর? আর তুই কী সব উল্টাপাল্টা বলছিস? তোর মাথা ঠিক আছে তো? ভাই, বিশ্বাস করেন, আমি একটা কথাও মিথ্যা বলছি না। আপনি আমাকে যেই লোককে উঠিয়ে আনার আদেশ করেছেন, আমি তার লোকেশন বের করে গন্তব্যে পৌঁছেছি তাকে তুলে আনার জন্য। কিন্তু আমি সেখানে গিয়ে দেখি আমার আগেই কালো একটা রেইনকোট পরিধান করা মেয়ে সেই লোককে পাকড়াও করেছে। আর মেয়েটার সারা শরীরে কেমন যেন ইলেকট্রিক্যাল শক সার্কিটের আলোক রশ্মির ন্যায় আলো জ্বলছিল। আমি সেই মেয়েটাকে দেখে আড়াল হয়ে যাই আসল কাহিনী জানার জন্য। কিন্তু হুট করেই মেয়েটা রেইনকোট থেকে হাত বের করে। বিশ্বাস করেন আকাশ ভাই, মেয়েটা রেইনকোট থেকে হাত বের করতেই তার হাত আধ্যাত্মিকভাবে দৈত্যকার একটা অস্ত্রে পরিণত হয়ে গেছে। যেই অস্ত্রটা কিনা একটা মানুষের শরীরের গঠনের চাইতেও দ্বিগুণ। তারপর সেটা দিয়ে সে সেই লোকটাকে টুকরো টুকরো করে ফেলে। আমি পাশ থেকে এই ভয়ানক দৃশ্য দেখে ঘাবড়ে যাই, যার ফলে আমি যেই টিনের ফেরির পিছনে লুকিয়েছিলাম সেটাতে হাত লেগে শব্দ হয়ে ওঠে। যেই শব্দের আওয়াজ মেয়েটার কানে পৌঁছাতেই মেয়েটা সেই লোকটাকে রেখে আমার পিছু নেয়। আর আমি দৌড়ে সেই জায়গাটা ত্যাগ করি। তবে আমি শিওর মেয়েটা আমার পিছু নিতে নিতে এখান পর্যন্ত চলে এসেছে। ভাই, প্লিজ আপনি আমাকে সেই হায়নার থেকে বাঁচান। রাজ, সত্যি করে বলতো যে তুই নেশা টেশা করেছিস নাকি? কারণ এই যুগে এমন আধ্যাত্মিক কোনো কিছু ঘটে নাকি? ভাই, বিশ্বাস করেন, আমি আমার মাতৃত্বের কসম করে বলছি, আমি একটা কথাও মিথ্যা বলছি না। আমি যা বলছি সব কিছুই আমার চোখের সামনে হয়েছে। সব কিছুই আমি নিজের চোখে দেখেছি। আচ্ছা আচ্ছা, ফাইন, ঠিক আছে, বিশ্বাস করলাম তোর কথা। কিন্তু শোন, এখানে এসে সেই মেয়ে আমার সামনে তোর কোনো ক্ষতি করবে এমন বুকের পাটা এখনও সেই মেয়ের হয় নাই। কারণ আমি কে তুই ভালো করেই জানিস। সো তুই নিশ্চিন্তে ভেতরে যা। সেখানে আরও বহু ছেলেপেলে আছে, আর আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কে আসে তোর পিছনে এখন পর্যন্ত। ঠিক আছে ভাই। তারপর রাজ ভেতরে চলে গেল, আর আমি আমার বাংলোর বাইরে পায়চারি করতে লাগলাম। এভাবে বেশ অনেকটা সময় কেটে গেল, কিন্তু কেউই আসলো না। না, রাজ হয়তো কোনো কিছু দেখে ভয় টয় পেয়েছে, তাই আমার কাছে এসে উল্টাপাল্টা বলেছে। কিন্তু একটা দিক বিবেচনা করলে রাজের বিষয়টাকে ফেলনা না ভেবে সিরিয়াসলি নেওয়া উচিত। কারণ রাজ এমন একটা ছেলে যে কিনা কখনো কোনো কিছুকেই পরোয়া করে না। যত বড় বাপের ব্যাটা হবে হোক, আমি জাস্ট একবার মুখ দিয়ে যদি বলি অমুক ওই ব্যক্তিকে মৃত্যুর ঘাট পর্যন্ত পৌঁছে দেয়, তাহলে সে একবারের জন্যও ভাববে না সেই লোক কে বা কি তার পরিচয়। সোজা গিয়ে সে মানুষটাকে জমের দুয়ারে পৌঁছে দিয়ে আসবে। আর সেই ছেলে কিনা বিনা কারণে এভাবে ভয় পাবে? না, এটা আমার পুরোপুরি বিশ্বাস হচ্ছে না। হয়তো সত্যিই তার সাথে কিছু একটা ঘটেছে, তাই এই বিষয়টাকে পুরোপুরি ফেলনা ভাবা যাবে না। কিন্তু এখনও তো কেউ আসেনি তাকে ফলো করতে করতে। বাংলোর ভেতরে চলে যাই। যেমনি ভাবনা ঠিক তেমনি ভেতরে চলে আসলাম বাংলোর ভেতরে এসে সবাইকে বললাম, এই, আজ রাতে সবাই একটু সচেতন থাকিস, কারণ রাজের সাথে কিছু অদ্ভুত বিষয় ঘটেছে। আমার কথার প্রতি উত্তরে আমার একজন কাছের ছোট ভাই মাহবুব বলে উঠল, ভাই, আপনি একদম টেনশন করবেন না, কারণ আজ রাতেই এমনিতেও কেউ বাসায় যাবে না। তার উপরে গার্ডরা পুরো বাংলো কড়া নজরদারিতে রেখেছে। সো আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন, আগামীকাল আবার আপনার ক্লাস আছে। ঠিক আছে। এই বলে নিজের রুমে চলে আসলাম। নিজের রুমে এসে বিছানায় শুয়ে পড়েছি। তারপর ঘুমানোর প্রয়াস করলাম, কিন্তু কেন যেন ঘুম আসছে না। অনেকক্ষণ যাবৎ চোখ বন্ধ করে রেখেছি, তাই বিছানা ছেড়ে উঠে ছাদে চলে এলাম। আর আসার আগে একজন শেফকে কফি বানিয়ে ছাদে নিয়ে আসার কথা বলেছি। চুপচাপ ছাদে এসে দাঁড়িয়ে আছি। রাতের বাজে 12টা। ছাদ থেকেই বাংলোর চতুর্পাশের রাস্তায় নজর ঘোরাচ্ছি, কিন্তু রাস্তায় কেউ নাই। সব কিছু পুরোপুরি নীরব হয়ে আছে, আর আমিও একাকিত্বকে সঙ্গী করে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছি। আরে ধুর, চুপচাপ দাঁড়িয়ে থাকি কি হবে? নিজের পরিচয়টা তো দিয়ে দেই, তাহলেই একাকিত্ব দূর হয়ে যায়। আমি আকাশ মাহমুদ আছি বরাবরের মতন আপনাদের সাথে। পরিবার বলতে মা বাবা বোন সবাই আছে, গ্রামেই থাকে। আর আমি একাই শহরে বিশাল একটা বাংলো নিয়ে থাকি, যার মধ্যে সবসময় গুটি কয়েক ছেলেপেলে থাকে, যারা কিনা আমার খুব কাছের ছোট ভাই।
আর ঘরের চতুর্পাশে গার্ড দ্বারা ভরপুর, যারা সবসময় আমার সুরক্ষা নিশ্চিত করে। আর আমার পেশা বলতে আপাতত অনার্স ফাইনাল ইয়ার স্টুডেন্ট, তার পাশাপাশি শহরটাকে এক প্রকার হাতের মুঠোয় করে রেখেছি। বাকি সমস্ত কিছু গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। সো চলুন গল্পে ফিরে যাওয়া যাক। সেই ফেসে বলল, স্যার আপনার কফি। থ্যাঙ্কস রাতে কফি করে খাওয়ানোর জন্য। আর সরি তোমার কাছে, কারণ এখন তোমার ঘুমের সময়। আমি কফির কথা বলে বেহুদা তোমার অনেকটা সময় নষ্ট করেছি। আরে স্যার কি বলেন, আপনার জন্য করতে পারলে নিজেরও খুশি লাগে, সেটার মধ্যরাত্রি হোক বা দিন। কারণ আমি যেই মানুষের কিনা কোনো অস্তিত্ব ছিল না, সেই ছেলে আপনার ঘরে এসে ঠাঁই পেয়েছি। তার উপরে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই সুন্দরভাবে হচ্ছে। তো কি চাই আমার? আপনার জন্য আমার পরিবার সুখে শান্তিতে চলতে পারছে, আর সেই আমি কিনা আপনাকে রাতের বেলায় কফি খাওয়াতে পারবো না? স্যার প্লিজ এভাবে বলবেন না, আপনার জন্য প্রাণ চলে গেলেও কম হবে। আরে হয়েছে, থামো, আর তারিফ করতে হবে না আমার। যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে স্যার। শেফ চলে গেল, আর আমি কফির মগ হাতে নিয়ে আগের ন্যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার দিকে দৃষ্টিকোণ করলাম আর কফি খেতে আরম্ভ করলাম। কিন্তু হুট করেই রাস্তার মধ্যে বিদ্যুতের ন্যায় কোনো একটা মানুষের আবছায়াকে তড়িৎ গতিতে দৌড়ে যেতে লাগলাম। আমি হতবাক হয়ে রাস্তার দিকে তাকিয়ে আছি। সেই আবছায়াটা একবার নয়, বেশ অনেকবার দৌড়ে একই রাস্তা দিয়ে ছোটাছুটি করছে। আমি পুরোপুরি শকড হয়ে গেছি। আমি শকড হয়ে চোখ পাকিয়ে রাস্তার দিকে তাকিয়ে আছি। এদিকে কফি ঠান্ডা হয়ে গেছে। হুট করে এমন কেউ একজন পেছন থেকে এসে আমার নাড়া দিয়ে বলল, ভাই আপনি কোন খেয়ালে বিভোর হয়ে আছেন? আমি বেশ কয়েকবার আপনাকে ডেকেছি, কিন্তু আপনি আমার কথার কোনো জবাবই দিচ্ছেন না। তার উপরে আপনার হাতে কফি ঠান্ডা হয়ে গিয়েছে, তাই আপনাকে স্পর্শ করেছি। ভাই কি হয়েছে? আপনি এক দৃষ্টিতে রাস্তার দিকে তাকিয়ে কি দেখছিলেন? মাহবুব, কিছু একটা তো অবশ্যই দেখছিলাম রাস্তায় তাকিয়ে, তবে সেটা এখন তোকে এক্সপ্লেন করা যাবে না। কারণ আমি যা দেখেছি সেটা কি আমার চোখের ভ্রম নাকি সত্যি ছিল তা আমি শিওর করে বলতে পারছি না। তবে এইটুকু শিওর করে বলতে পারি যে খারাপ কিছু একটা হয়তো ঘটতে চলেছে। সো তোরা সবাই সতর্ক থাক, আর শহরে বা বাহিরে যত ছেলেপেলে আছে আমাদের সবাইকে সাবধানে থাকতে বল। ঠিক আছে ভাই, আমি বলে দিচ্ছি, কিন্তু আমার মতে আপনার এখন ঘুমাতে যাওয়া উচিত। কারণ রাত জাগলে আপনার মাথা পেইন দেবে, যার জন্য সারাদিন আপনার পানসে যাবে। সো আপনি রুমে চলে যান, আর কফির মগটা আমায় দিন। আমি কফিগুলোকে গরম করে আপনার রুমে পাঠিয়ে দিচ্ছি। আপনি সেটা খেয়ে ঘুমিয়ে যেন। না, আর গরম করে পাঠাতে হবে না। এটা খেলে হয়তো আর রাতে ঘুম আসবে না। আমি ঘুমাতে চলে যাচ্ছি, তুই কফির মগটা নিয়ে কিচেনে রেখে আয়। ঠিক আছে ভাই। তারপর মাহবুবের হাতে কফির মগটা দিয়ে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে বিছানায় দ্বিতীয়বারের মতন গা এলাতেই ঘুম চলে এসেছে। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে ক্যাম্পাস চলে আসলাম। গার্ড সাথে ছিল, আর তাদেরকে সহ ড্রাইভার গাড়ি ড্রাইভ করে কলেজে এসে নামিয়ে দিয়েছে আমাকে। আমার সাথে সাথে গার্ডরাও গাড়ি থেকে নেমেছে। তবে তারা আমার সাথে কলেজের ভেতরে প্রবেশ করেনি, কারণ বেশি অহংকার আর পার্ট দেখানো ভালো না। তাই তাদেরকে আমি বাইরে রেখেই কলেজের ভেতরে প্রবেশ করি। তবে আমি পার্ট না দেখালে কলেজের সবাই আমাকে এক নামে চেনে, আমি যে আকাশ মাহমুদ। আর এই চেনার কারণ হচ্ছে কলেজে একবার একটাকে বেরহমভাবে মেরেছিলাম। তারপর থেকেই পুরো কলেজ আমায় চিনে গেছে। তবে আমি সত্যিকার অর্থে কে বা কি পরিচয় তা কেউই জানে না। সবাই ভাবে কোনো বড়লোকের ছেলে হয়তো, তাই আমার এত পাওয়ার, আর তাই হয়তো আমার এত লাক্সারিয়াস জীবনযাপন। তাছাড়া কলেজের বাইরে গেলে আমার পাশে গার্ড ঘুরঘুর করে, যেটা দেখে আমাকে বড়লোকের দুলালি ছাড়া অন্য কোনো কিছু বিবেচনা করতে পারে না তারা। কিন্তু সত্যিকার অর্থে আমি কি, সেটা খালি আমি আর আমার ক্লোজ ছোট ভাইগুলো জানে। যাকে ক্লাসে যাই এবার। চিন্তা ভাবনা মতো ক্লাসের দিকে অগ্রসর হচ্ছিলাম, তখনই চোখে পড়লো নিচে ক্লাসের কয়েকটা ছেলে মিলে নতুন বর্ষের কয়েকটা মেয়েকে র্যাক দিচ্ছে। আমি সামনে অগ্রসর হওয়া থামিয়ে দিয়ে তাদের দিকে দৃষ্টিপাত করতেই সব কটা ছেলের র্যাগিং করা বাদ দিয়ে রেখে দৌড়ে পালিয়ে গেল। কারণ তারা জানে মেয়েগুলোকে হাতের ইশারায় তাদের ক্লাসরুম দেখিয়ে দিয়ে বললাম নিজের ক্লাসে যেতে। তখনই নতুন বর্ষের একটা মেয়ে আমার দিকে মুচকি হাসি দিয়ে সবার সাথে ক্লাসে চলে গেল। আমি সেদিকে একটা ভ্রুক্ষেপ না করে নিজের মতন হেঁটে ক্লাসে চলে এলাম। শান্তশিষ্টভাবে ক্লাস করে বের হয়েছি, তখনই কলেজের মধ্যে হইচই লেগে গেছে।
যে আমাদের কলেজের একটা ছেলেকে কে যেন কুপিয়ে কয়েক টুকরো করে কলেজের ওয়াশরুমের মধ্যে ফেলে রেখেছে। কলেজের সকল ছাত্রছাত্রী ওয়াশরুমের মধ্যে ভিড় লাগিয়েছে। আমিও তাড়াতাড়ি কলেজের ওয়াশরুমে ছেলেটার লাশ দেখার জন্য চলে গেলাম। ওয়াশরুমের আশেপাশে মানুষ গিজগিজ করছে, তবে আমি সেখানে যেতেই সবাই আমাকে সাইড দিয়ে রাস্তা করে দিল, আর আমি ওয়াশরুমে প্রবেশ করলাম। ওয়াশরুমে প্রবেশ করে দেখি ছেলেটাকে বেরহমভাবে কুপিয়ে কেউ একজন তার শরীরটাকে অনেক গয় ভাগে বিভক্ত করে দিয়েছে। তার পাশাপাশি ছেলেটার চেহারাও থুবড়ে দিয়েছে ভারী কিছু একটা দিয়ে মেরে, যেটা দেখি কিনা পুরোপুরি থ হয়ে গেলাম, কারণ আজও পর্যন্ত এমন ভয়ানক মৃত্যু কারো হতে দেখিনি। তার উপরে আমিও এত মানুষ টপকেছি, কিন্তু কোনোদিন কাউকে এভাবে তো মারার সাহস করিনি। আমি জাস্ট শক হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছি। তখনই ওয়াশরুমের আয়নার দিকে আমার নজর গেল। ওয়াশরুমের আয়নার দিকে নজর পড়তে দেখি ভয়ানক একটা ডেমনিক ফিগার আমার দিকে দৃষ্টিপাত করে তাকিয়ে আছে, যেটা দেখে কিনা আমার শরীর এবার থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। এমন অদ্ভুত রকমের দৃশ্য দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি আশেপাশের স্টুডেন্টদের দিকে নজর ঘোরাতে লাগলাম, কিন্তু কেউ আমার দিকে খেয়ালই করছে না। সবার অ্যাটেনশন মারা যাওয়া ছেলেটার দিকে, তার মৃতদেহের দিকে। তখন আয়নার ভেতর থেকে সেই ডেমনিক ফিগারটা আমায় বলে উঠল, এই ছেলে, তুই খামাকা এসবের মধ্যে বা হাত দিস না, কারণ তুই ভালো একটা ছেলে, তাই আমি চাই না তুই এসবের মধ্যে হস্তক্ষেপ কর। তো তুই এখান থেকে চলে যা, না হয় তোর অবস্থাও খারাপ করে দিব। আয়নার ভেতরে থাকা ডেমনিক ফিগারটার কথা শুনে সমস্ত ভয় আমার রাগে পরিণত হয়ে গেল, কারণ আমি একটা ঘাড়তারা লোক। আমার দিকে একবার কেউ আঙুল তুললে বা হুমকি দিলেই আমার মাথার রক্ত টকবক করতে শুরু করে, যার ফলে সামনের লোকটাকে সেটা দেখার পরিস্থিতি থাকে না। আগে ইচ্ছা তরফে কেলিয়ে নেই, পরে গিয়ে হিসাব নিকাশ করি সামনের লোকটা কে ছিল। তদ্রূপ এখন রাগে শরীরের রক্ত খুলতে আরম্ভ করেছে, যার ফলে দেরি না করে ওয়াশরুমের আয়নার মধ্যে সজোরে একটা ঘুষি দিলাম, আর সাথে সাথে আয়নাটা ফেটে গেল। আয়না ফাটতেই ডেমনিক ফিগার গায়েব হয়ে গেছে। অন্যদিকে সবাই এবার আমার দিকে তাকিয়ে আছে, কারণ ইতিমধ্যে অদ্ভুত একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি আমি। তাই পরিস্থিতি সামাল দিতে সবাইকে বললাম, কেউ এসব কিছুতে কর্ণপাত না করে নিজ নিজ কাজে চলে যান, কারণ এখানে কিছু সময়ের মাঝে পুলিশ চলে আসবে। আমার কথায় সবাই ওয়াশরুমের আশেপাশে ছেড়ে যে যার মতন চলে গেছে। তবে নতুন বর্ষের সেই মেয়েটা এখনও দাঁড়িয়ে আছে, যে কিনা আমায় দেখে মুচকে হেসেছিল। তাই তাকে জিজ্ঞেস করলাম, এই মেয়ে, তুমি এখনো যাওনি কেন? চলে যাব, কিন্তু আপনাকে একটা কথা বলার জন্য এখানে রয়ে গেছি। কি কথা? আপনার কিন্তু অনেক সাহস, নাইলে তো আয়নাটা এভাবে ভেঙে ফেলতেন না, তাই না? আয়না ভাঙতে সাহসের প্রয়োজন হয় নাকি? আর আয়নাটা আমি কোনো একটা কারণেই ভেঙেছি, এখানে সাহসের কিছু নাই। আরে আপনি বলে কি হবে নাকি, আমি জানি আপনার অনেক সাহস। মেয়েটার কথা শুনে প্রচণ্ড লেভেলের বিরক্তি লাগছে। তাকে বললাম, এই যে তুমি এখান থেকে যাও তো, আমার মাথা না খেয়ে এখান থেকে যাও। মেয়েটা এটা বলেই আকাশের সামনে থেকে চলে যায়, আর যেতে যেতে সেম আগে না একটা মুচকি হাসি দেয়, যে হাসির মাহাত্ম্য আকাশ বুঝতে পারে না, আর সে এই বিষয়টা নিয়ে বেশি একটা ভ্রুক্ষেপও করে না। মেয়েটার চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই কলেজে পুলিশ চলে আসে। আকাশ এখনও ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে আছে। পুলিশ এসে লাশের কন্ডিশন দেখেই নিজেদের মধ্যে বলাবলি করতে শুরু করে যে এটা হয়তো সেই রহস্যময়ী লেডি কিলারের কাজ, কারণ গতবারের লোকটার ন্যায় নাকি এই রকম ছুরির ক্ষত দেখা যাচ্ছে এই স্টুডেন্টের শরীরে। তাই তাদের মনে হয় সেই লেডি কিলারটাই এই ছেলেকে মেরেছে। পুলিশদের সমস্ত কথোপকথন আকাশ পাশ থেকে শুনে ফেলে, তাই সে পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করে, স্যার, এই স্টুডেন্টদের খুন হয়েছে কি করে, আর কে করেছে খুন? আসলে খুন হয়েছে কি করে বা কে খুনি সেটা চিহ্নিত করে বলা যাচ্ছে না, তাই তুমি এখান থেকে চলে যাও আর কলেজের প্রিন্সিপাল স্যারকে ডেকে পাঠাও, ওনার সাথে আমাদের কিছু পার্সোনাল কথা আছে। প্রিন্সিপাল স্যার একটু বাইরে গেছেন, তিনি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। কিন্তু স্যার, আপনি আমার প্রশ্নের উত্তর না দিয়ে কথা লুকাচ্ছেন কেন? এই বেটা, কিসের কথা লুকিয়েছি রে তোর থেকে? স্যার, মার্জিত ভাষায় কথা বলুন, আর আমি আপনাদের কথোপকথন কিন্তু শুনে নিয়েছি। সো আপনি সেই লেডি কিলারের বিষয়ে আমার কাছে খোলাসা করুন। এই বেটা, তুই আমাকে মার্জিত ভাষা দেখাচ্ছিস? আর তোর কাছে কোন ছাতার মাথার জন্য কৈফিয়ত দিতে যাব? তুই কে রে? তোকে দেখে তো কলেজের স্টুডেন্ট মনে হচ্ছে।
তুই জানিস আমার কাছে কৈফিয়ত চাওয়ার জন্য কত নামি দামি লোক আমার পিছনে গুড়গুড় করে, আর সেখানে তোর মতো চ্যাংড়া বয়সী একটা ছেলে এসে কিনা আমার কাছে কৈফিয়ত চাইছে। যা বাক এখান থেকে, আর প্রিন্সিপাল স্যারকে জলদি আমার সাথে দেখা করতে বল। স্যার আবারও বলছি, ভদ্রভাবে কথা বলুন, না হয় কিন্তু কণ্ঠনালী টেনে একদম ছেঁড়া ফেলবো। পুলিশ অফিসার আরও রেগে যায় আকাশের এমন কথাবার্তা শুনে। তাই সে সোজা আকাশের কাছে এসে আকাশের কলার চেপে ধরে। তারপর আকাশের গালের মধ্যে থাপ্পড় মারার জন্য যখনই হাত উত্তোলন করে, তখনই হুট করে আকাশের বডিগার্ডরা কোথা থেকে এসে যেন পুলিশ অফিসারের হাত ধরে ফেলে। তারপর আকাশের একজন বডিগার্ড সেই পুলিশ অফিসারটাকে বলে, এই সরকারের পালিত কুকুর, তুই কোন সাহসে আকাশ ভাইকে মারার সাহস করেছিস? তুই কি জানিস আকাশ মাহমুদকে? পুলিশ অফিসারের ক্ষিপ্ততা যেন আরও কয়েক গুণ বেড়ে গেছে, কিন্তু সে বডিগার্ডদের জন্য কিছু করতে পারে না। তবে সে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে শুরু করে, এই তোর আকাশ যেই হবে হোক, আমার কাছে কারুরে খাওয়া নাই। কোনো বড় লোকের ছেলেকে আমি গণায় রাখি না। সে হয়তো কোনো বড় লোকের ছেলে টেলে হবে, কিন্তু তার বড় লোকই আমার হাঁটুর নিচে থাকে। এই অফিসার, মুখ সামলে কথা বল, অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। এই বেটা বড় লোকের চামচা, সবে তো মাত্র বাড়াবাড়ি করেছি। সময় মতন তোর আকাশ ভাইকে আর তোদের সব কয়টাকে লকআপে নিয়ে গিয়ে কষের ডান্ডা দেব। তারপর বাইগিরি আর তোদের চামচাগিরি একদম চিরতরে বের হয়ে যাবে। আচ্ছা, এত বক বক যে করছিস, এটা করবি সেটা করবি, তুই কি আসলেই জানিস তোর দ্বারা এমন কিছু হবে না? কারণ তুই ভাইয়ের আসল পরিচয় জানতে পারলে এখানেই প্যান্ট ভরে মূত্র ত্যাগ করবি। এই চামচা কে রে তোর ভাই? আর কিসের এত বাহাদুরি দেখাচ্ছে সে? আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া রবার্টের নাম শুনেছিস কখনো? শুনেছি, কিন্তু কি হয়েছে সেটা বল এখন। তোর সামনে সেই আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া রবার্টই দাঁড়িয়ে আছে, আর তুই এত সময় ধরে যেই বেয়াদবিটা করেছিস সব কিন্তু তিনার সাথেই করেছিস। ভাই যদি একবার তার আসল ফর্মে আসে, তোর এই বাহাদুরি থাকবে তো তখন? পুলিশ অফিসার আকাশের গার্ডের মুখে রবার্ট নামটা শুনতেই হাঁটু ভাঁজ করে আকাশের পা ধরে বসে পড়ে। ভাই, আপনার পায়ে পড়ি, আপনি আমাকে মাফ করে দেন। বিশ্বাস করেন, আপনি কে সেটা আমি জানতাম না। আমি না জেনেই আপনার সাথে এমন দ্বারা বেয়াদবি করেছি। আপনি প্লিজ আমায় মাফ করে দেন। আকাশ পুলিশ অফিসারের কথা কোনো উত্তর না দিয়ে সোজা পা ঘুরিয়ে নিয়ে পুলিশ অফিসারের শরীরে সজোরে একটা লাথি মেরে দেয়, যার ফলে পুলিশ অফিসার পেছনের দিকে উল্টে পড়ে যায়। তখনই আকাশ কিছুটা গরম হয়ে গার্ডকে বলে, মুজাহিদ, আমি চললাম। তুই এই পুলিশ অফিসার থেকে লেডি কিলারের সমস্ত তথ্য সংগ্রহ করে নে। পরে সময় করে এই ব্যাটাকে ধরে বেয়াদবি করার শখ মিটাই দেব। তারপর আকাশ সেখান থেকে চলে গিয়ে বাসার উদ্দেশ্যে একাই রওনা হয়। আকাশ চলে যেতেই পুলিশ অফিসার কান্না করতে আরম্ভ করে, কারণ সে জানে তার মৃত্যু নিশ্চিত। রবার্টের সাথে বড় গলায় কথা বলে কেউ আজ পর্যন্ত টিকে থাকতে পারেনি, সেখানে সে তো রবার্টের কলার ধরে তাকে মারতে চেয়েছে। পুলিশ অফিসারের কান্নার মাত্রা যেন ক্রমশই বেড়ে চলেছে। তখনই মুজাহিদ তাকে বলে, বাছাধন, এই জন্যই বলে বুঝে শুনে মানুষের সাথে পাঙ্গা নিতে হয়। সরকারি পোশাক পরিধান করে হাতে 6 বুলেটালা একটা পিস্তল নিলেই বাদশা হওয়া যায় না। সো এবার ফটাফট সেই লেডি কিলারের তথ্য দে। ভাই প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আপনার দুটো পায়ে পড়ি, আপনি আমাকে বাঁচান। আমার বাচ্চার কসম করে বলতেছি, আমি এরকম ব্যবহার কোনো দিন আর কারুর সাথে করব না। আচ্ছা যা, তোকে ভাই কিছু করবে না, তোর জিম্মাদারি আমি নিচ্ছি। সো এবার তাড়াতাড়ি সেই লেডি কিলারের বিষয়ে কনফার্ম কর। ভাই, সেই লেডি কিলারের বিষয়ে আমরাও তেমন ভালো করে জানি না, তবে গতকাল যেখানে খুন হয়েছে আমরা সেখানে চার্জ করেছিলাম, কিন্তু আমাদের হাতে কিছুই মিলেনি। তবে যখনই আমরা সেই এলাকার মোড়ে একটা সিসিটিভি ফুটেজ চেক করি, তখনই সেই লেডি কিলারটাকে দেখতে পাই। সেই লেডি কিলারটার অলৌকিক কোনো ক্ষমতা আছে। সে রেইনকোট থেকে হাত বের করতেই তার হাত অদ্ভুতভাবেই দৈত্যাকার একটা ছুরিতে পরিণত হয়ে যায়। সেটা দিয়ে কিনা সে লোকটাকে মুহূর্তের মধ্যেই মেরে ফেলে। তারপর মেয়েটা সেই লোকটাকে ছেড়ে অন্য একজনের পিছু নেয়। পরবর্তীতে সেই মেয়েটাকে আর কোথাও দেখা যায়নি। কেন, এত বড় এলাকা কেউ কি তাকে যেতে দেখেনি? না, কেউই নাকি তাকে দেখেনি। সবার কথা অনুযায়ী সে অদৃশ্য হয়ে গেছে। আচ্ছা, সেই মেয়ের ভিডিও ফুটেজটা চাই আমার।
ঠিক আছে ভাই, আমি থানা থেকে ফুটেজটা এনে কিছু সময়ের মধ্যে আপনার হাতে দিচ্ছি। কিন্তু ভাই রোবট স্যার আমাকে মারবে না তো? না আকাশ ভাই তোর কিছুই করবে না। না আকাশ ভাই তোর কিছুই করবে না, তোর জিম্মাদারি আমি নিয়েছি বললাম তো। তবে হ্যাঁ, একটা কথা, তুই আর তোর লোকজন কিন্তু কখনো আকাশ ভাইয়ের বিষয়ে মুখ খুলতে পারবি না। এক কথায় বলতে গেলে তোরা জেনেও কিছু জানিস না। না ভাই, আমরা কোনো দিনও মুখ খুলব না। ওনার আসল পরিচয়টা আমাদের মনের ভিতরে থাকবে। এবার সিসিটিভি ফুটেজটা আনার ব্যবস্থা কর। আর এই স্টুডেন্টের লাশটা ল্যাবে পাঠাবি না কি করবি কর। তারপর অফিসার একজনকে জলদি সেই ফুটেজটা আনতে থানায় পাঠায়। কিছুক্ষণের মধ্যেই থানার লোক ফুটেজটা নিয়ে এসে আকাশের গার্ডের হাতে দেয়। তারপর গার্ড সিসিটিভি ফুটেজটা নিয়ে এসে আকাশের হাতে দেয়। আকাশ ফুটেজটা না দেখে পরে দেখবে বলে সেটাকে সাবধানে রেখে দেয়। তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। এক ঘুমে মাগরিব আজান হয়ে গেছে। আকাশ ঘুম থেকে উঠতেই রাজ এসে তাকে খবর দেয়। ভাই, কলেজে নাকি কোনো এক পুলিশ অফিসার আপনার সাথে ঝামেলা করেছে। সেই পুলিশ অফিসারকে সেই লেডি কিলার টপকে দিয়েছে। আর সাথে পুলিশ অফিসারের মৃতদেহের উপর একটা চিরকুট রেখে গেছে, যার মধ্যে লেখা আছে কারোরও বাপের ক্ষমতা নাই তাকে খুঁজে বের করে পাকড়াও করবে। আর বিশেষ করে আপনার কথাও বলেছে যে আপনারও নাকি মানে রবার্টেরও নাকি এত বড় বুকের পাটাও নাই যে সে তাকে খুঁজে বের করবে। ভাই, সেই মেয়ে প্রকাশ্যে আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে মেরেছে। রাজের মুখে এমন কথা শুনে আকাশের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। কারণ এই জীবনের প্রথম কেউ আকাশকে এভাবে ওপেন চ্যালেঞ্জ করেছে। আকাশ ভয়ানক এক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজকে বলে, ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আকাশের কথা আর তার চেহারার ভয়ানক আকৃতি দেখে রাজের বুঝতে বাকি নেই যে বাঘ সিংহের তুমুল এক লড়াই শুরু হতে চলেছে। তবে তার বিশ্বাস আকাশ এই লড়াই বিজয় হবে। কারণ আকাশ যে মাঝে মধ্যে তার মানুষের রূপ পাল্টে ভয়ানক ভ্যাম্পায়ারের রূপ ধারণ করে, সেটা কেউ জানুক আর না জানুক, রাজ কিন্তু সেটা ভালো করে জানে। আকাশের হিংস্রতা একবার জেগে উঠলে সে একাধিক মানুষের প্রাণ নিতেও একবার ভাববে না। তাই রাজ মুচকে একটা হাসি দিয়ে আকাশের কক্ষ থেকে বেরিয়ে আসে। অন্যদিকেও আকাশ ও রাজের হাসি দেখে মুচকে একটা হাসি দেয়, যে হাসির রহস্য কিনা আকাশের ভিতরেই লুকিয়ে আছে। তবে সেটা সঠিক করে বলা যাচ্ছে না। হয়তো আকাশও ভিতরে ভিতরে কিছু একটা প্ল্যান করেছে। সেকেন্ড কয়েক যেতেই হাসি থামিয়ে দিয়ে সিসিটিভি ফুটেজটা হাতে তুলে নেয় দেখার জন্য। পুলিশ অফিসার মেমোরি কার্ডে করে সিসিটিভি ফুটেজটা মুজাহিদদের কাছে পৌঁছেছে। আর মুজাহিদ সেটা আকাশের হাতে তুলে দেয়। আকাশ মেমোরি কার্ডটা ফোনের মধ্যে লাগিয়ে প্লে করবে, কিন্তু তার আগ মুহূর্তেই সে বলে ওঠে, লেডি কিলার দেখি, তুই আসলেই কে? আর তুই কোন জলের মাছ? তুই যেহেতু আমার শরীরের জামা ধরে টান দিয়ে ফেলেছিস, তাহলে অবশ্যই মাঠ গার্ড বেঁধেই নেমেছিস খেলা করার জন্য। তাই আমি একটু প্রিপারেশন নিয়ে নেই তোর মুখোমুখি হওয়ার জন্য। অবশ্য আশা করি তোর সাথে পাঞ্জা লড়তে প্রিপারেশনের দরকার পড়বে না। তবে তারপরও আমি ওভার কনফিডেন্ট হয়ে হাত পা গুটিয়ে বসে থাকবো না, কারণ বিপরীত পক্ষের লোককে সবসময় আমি সিরিয়াসলি নেই, যার কারণে আমার মধ্যেও সিরিয়াস ভাবটা থাকে। আর সেই সিরিয়াস ভাবটাই আমাকে বিজয়ের লক্ষ্যে পৌঁছায়। তারপর সিসিটিভি ফুটেজ দেখতে শুরু করলাম। সিসিটিভি ফুটেজটা প্রথম থেকে নিয়ে শুরু করে শেষ পর্যন্ত শান্ত মন মেজাজ নিয়ে দেখেছি। কিন্তু ভিডিওটা শেষ হতেই আমার গায়ের লোম কাটা দিয়ে উঠেছে। কারণ ভিডিওটাতে যা দেখলাম তারপর কিছু বলার মতো অবস্থাতে নেই আমি। মাথা ঘুরতে আরম্ভ করেছে মেয়েটার এমন অদ্ভুত কর্মকাণ্ডে। কি করে সম্ভব এটা? একটা মেয়ে কি করে এমন অদ্ভুত কাণ্ড করতে পারে? কোনো সাধারণ মানুষের পক্ষে এমন কর্মকাণ্ড করা কখনোই পসিবল না। না, এই মেয়ের মধ্যে হয়তো কোনো অলৌকিক শক্তি আছে। হ্যাঁ, এইটুকু আমি শিওর, এটা কোনো সাধারণ মেয়ে মানুষ না। মেয়েটাকে নিয়ে গভীর এক চিন্তার মধ্যে পড়ে গেলাম। বেশ কিছুক্ষণ মেয়েটাকে নিয়ে চিন্তা করছি, কিন্তু কোনো কিছুতেই কাজ হলো না। মনের ভেতরে সেই মেয়েকে নিয়ে জন্মানো অজানা প্রশ্নের উত্তরগুলো এখনো প্রশ্নই রয়ে গেছে। মেয়েটাকে নিয়ে চিন্তা করতে করতে মাথা জ্যাম খেয়ে গেছে। এখন আর ভাবা যাবে না মেয়েটাকে নিয়ে, হয়তো অসুস্থ হয়ে পড়বে। তারপর ওই ছেলেপেলেকে তার তালাশ করতে বলে দিই। যে চিন্তা ভাবনা, তেমনি রুম থেকে বেরিয়ে এসে রাজ এবং বাকি সবাইকে বললাম, শোন,
তোরা সবাই লেডি কিলারের তালাশ করতে বেরো। তখনই আমার দলের রিফাত নামক একজন বলে ওঠে, ভাই কিভাবে তালাশ করব? এই মেয়ের ব্যাপারে কিছুই আমার জানা নাই। না আছে মেয়ের কোনো ছবি বা আইডেন্টিটি, আর না আছে মেয়ের কোনো সঠিক লোকেশন। তার উপরে রাজভাই যেভাবে বর্ণনা দিল সেই মেয়ের, তাতে করে কি করব বুঝে উঠতে পারছি না। হ্যাঁ, মেয়ের কোনো ছবি নেই, কারণ সে কালো রেইনকোট পরিধান করে থাকে, তার উপরে মুখও ঢাকা থাকে। কিন্তু তাই বলে তো হাত গুটে বসে থাকা চলবে না। ভাই আমাকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছে, তোরা যদি তাকে খুঁজে বের না করিস তাহলে আমার হার হবে। না ভাই, আপনাকে হারতে দিব না আমরা। আমাদের যাই হবে হোক, আমরা সেই মেয়েকে খুঁজে বের করবই। হ্যাঁ, কাজে লেগে পড় সবাই। আর রাজ মুজাহিদ কোথায়? তাকে দেখতে পাচ্ছি না কেন? ভাই, মুজাহিদের মন খারাপ। ওমা, কি হয়েছে ওর? ভাই, সে নাকি পুলিশ অফিসারকে কথা দিয়েছিল তার কিচ্ছু হবে না, আপনার বিষয়টা সে দেখবে এবং তার পুরোপুরি জিম্মেদারি সে নিয়েছিল। কিন্তু পুলিশ অফিসার আমাদেরকে লেডি কিলারের তথ্য দেওয়ায় লেডি কিলার তাকে মেরে ফেলেছে। তার জন্য সে নিজেকে দোষারোপ করছে আর সাথে মন খারাপ করে বসে আছে। আরে, এখানে মন খারাপ করার কি আছে? আমি তো তার কোনো ক্ষতি করিনি। মুজাহিদ হয়তো আমার উপরে ভিত্তি করে কথাগুলো দিয়েছিল তাকে, কিন্তু পুলিশ অফিসারের খুন তো অন্য কেউ করেছে। তার জন্য সে নিজেকে দোষারোপ করে মন খারাপ করলে হবে নাকি? যা, তাকে আমার সাথে এসে দেখা করতে বল। আচ্ছা ভাই। আমি আবার নিজের রুমে চলে আসলাম। রুমে আসার কিছুক্ষণের মধ্যে মুজাহিদ আমার রুমে এসেছে। কিরে মুজাহিদ, তুই নাকি মন খারাপ করে বসে আছিস? ভাই কি করব বলেন, পুলিশ অফিসারের জিম্মাদারি নিয়েছিলাম কিন্তু বেচারা মারা গেল। ঠিক আছে, জিম্মাদারি নিয়েছিস, কিন্তু আমি তো তার কোনো ক্ষতি করিনি। তার ক্ষতি করেছে তো অন্য কেউ। তাহলে তোর কষ্ট পাওয়ার কারণ কি? ভাই সেটা ঠিক আছে, আপনার দিক থেকে কিছু হয়নি, কিন্তু এটা আমি শিওর যে সে আমার কারণেই মরেছে। সে আমাকে সিসিটিভি ফুটেজ দেওয়ায় হয়তো লেডি কিলার তাকে মেরে ফেলেছে। তার মৃত্যুটা কিন্তু এই দিক থেকে আমার সাথেই জড়িত। দেখ মুজাহিদ, যা হওয়ার হয়ে গেছে। এখন এসব নিয়ে আফসোস করলেও সেটা ঠিক হবে না। তবে তুই চাইলে আফসোসের মাত্রা কমাতে পারিস সে লেডি কিলারকে খুঁজে বের করে। বাকিদের মতন তুইও তার খোঁজ লাগা। ওকে খালি একবার জাস্ট আমার কাছে এনে দে, না হয় তার ঠিকানাটা অন্তত খুঁজে বের কর। তারপর সেই মেয়ের ব্যবস্থা আমি করছি। ঠিক আছে ভাই, আমি খোঁজ লাগাচ্ছি। হ্যাঁ, আর শোন, মন খারাপ করিস না। আচ্ছা ভাই। তারপর মুজাহিদ চলে গেল। মুজাহিদ রুম থেকে বেরোতেই রাজ তাড়াহুড়ো করে আমার রুমে ঢুকলো। রাজের এমন তাড়াহুড়ো দেখে তাকে জিজ্ঞেস করলাম, কিরে, কি হয়েছে? তুই এমন তাড়াহুড়ো করছিস কেন? ভাই, মিনিস্টার সাহেব আপনার জিমেলে একটা ভয়েস মেইল পাঠিয়েছে। তার ঘনিষ্ঠ লোকদেরকে নাকি কেউ একজন গায়েব করে ফেলেছে। মিনিস্টার সাহেব মেইল দেখে আমি তেনাকে জিজ্ঞেস করি কে এমন করেছে, তার ব্যাপারে কিছু জেনে থাকলে আমাকে ইনফর্ম করতে। তখন তিনি বলে তিনারা নাকি একটা সমাবেশে গিয়েছিল। সেখান থেকে তেনার শুভাকাঙ্ক্ষীরা বাড়ি ফিরে যাওয়ার সময় মাঝপথে বিদ্যুতের গতিতে কেউ একজন এসে দৌড়ে তাদের সবাইকে একত্রিত নিয়ে ধোয়ার মতন বাতাসের সাথে মিশে গেছে। তারপর যেই রাস্তা থেকে ওনার শুভাকাঙ্ক্ষীদের গায়েব করা হয়েছে সেই রাস্তার ধারের একটা সিসিটিভি ফুটেজে তিনি আমাদেরকে পাঠিয়েছে। কি রে, কি বলিস এসব? ভাই, আপনি নিজের চোখেই দেখেন। এই যে আমি আমার কম্পিউটার থেকে মিনিস্টার সাহেবের মেইলের ছবি তুলে নিয়ে এসেছি, তার সাথে সাথে ওনার পাঠানো সিসিটিভি ফুটেজটাও নিয়ে এসেছি। দেখি সিসিটিভি ফুটেজটা প্লে কর। রাজ আমার কথা মতন মোবাইল দিয়ে মিনিস্টার সাহেবের পাঠানো ভিডিওটা প্লে করলো। সেটা প্লে করতেই দেখি মিনিস্টার সাহেবের কয়েকজন লোক গাড়ি করে বাড়ি ফিরছিল, কিন্তু মাঝপথেই তাদের গাড়ি থামিয়ে কেউ একজন তাদের সবাইকে একসাথে নিয়ে উধাও হয়ে গেছে। আর যে তাদেরকে উঠিয়েছে সেও সেই লেডি কিলারের মতন কালো রেইনকোট পরিধান করে আছে। তবে সে ছেলে, আর তার রেইনকোটটা কালো হলেও তার শরীর এক জাতীয় বৈদ্যুতিক আলো দেখা যাচ্ছে, যেটা কিনা তার সারা শরীরে জ্বলজ্বল করছে। তাকে সেকেন্ডের মধ্যে তড়িৎ গতিতে দৌড়ে আসতে দেখলাম গাড়ির সামনে। তারপর গাড়ি থামিয়ে সবাইকে একত্রে উঠিয়ে নিয়ে বাতাসের আগেই গায়েব হয়ে গেছে। মনে হচ্ছে যেন পৃথিবীর সবচাইতে তীব্র গতির বিমান তার যাত্রা শুরু করছে। এসব দেখে আমার মাথার সেন্স পুরোপুরি নড়ে গেছে। কারণ কি করে সম্ভব এটা?
একটা মানুষ কি করে বুলেট গতিতে দৌড়ে গায়েব হয়ে যেতে পারে, যার কদম মাটিতে পড়ার আগেই সে গায়েব হয়ে গেছে। আমি এসব দেখে চমকে আছি। তখনই পাশ থেকে রাজ বলে ওঠে, ভাই এবার বিশ্বাস হয়েছে আপনার? আপনি তো সব কিছুই নিজের চোখে দেখছেন। গতকাল আর আজ মিলে 2টা সিনক্রেট হয়েছে। ভাই বিশ্বাস করেন, এসব দেখে আমার নিজের উপর থেকে আস্থা উঠে গেছে। আমার মনে হচ্ছে যেন পৃথিবীতে মানুষের সাথে ভিন্ন গ্রহের এলিয়েনরাও বসবাস করতে শুরু করেছে। না হয়তো বান্দরের বাচ্চাটা চোখের পলক পড়ার আগেই কি করে গায়েব হয়ে যায়। রাজ, কিছু একটা তো ঘটতেছে আমাদের অগোচরে। তোরা সবাই সাবধানে থাক আর তাদের খোঁজ লাগা। পরে বাকিটা আমি দেখব। ঠিক আছে ভাই। এবার নিচে চলে যা, আমি একটু শুয়ে রেস্ট করব। আমার মাথা কেমন যেন ভার হয়ে আছে। ওকে ভাই। রাজ নিচে চলে গেল আর আমি বিছানায় শুয়ে শুয়ে সব কিছু নিয়ে ভাবতে আরম্ভ করলাম। এসব নিয়ে ভাবতে ভাবতে আবার ঘুমিয়ে গেছি। এক ঘুমে চোখ খুলেছে সকালবেলায়। মাথা এখন প্রচণ্ড হালকা লাগছে, তবে রাতের ব্যাপারগুলো এখনও আমার ভেতর থেকে পুরোপুরি বের হয়নি। ঘুম থেকে উঠে নাস্তা পানি করে নিলাম। তারপর শান্ত মেজাজে গতকালকের বিষয়টা নিয়ে ভাবতে ভাবতে কলেজে চলে এলাম। প্রতিদিনের ন্যায় গার্ডরা আজও সাথে এসেছে। আমি আমার মতন গাড়ি থেকে নেমে কলেজের ভেতরে প্রবেশ করলাম। কলেজের ভেতরে প্রবেশ করতেই প্রথম বর্ষের সেই মেয়েটা আমার সামনে এসে বলল, এই যে মিস্টার, আপনাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? কি নিয়ে এত চিন্তা করছেন যে আপনার চোখে মুখে তা ফুটে উঠেছে? আমি কোনো কিছু নিয়ে চিন্তিত না, সো তুমি গিয়ে নিজের কাজ করো। আমি তো নিজের কাজই করছি। আর দেখুন, আপনি যে কিছু একটা নিয়ে চিন্তিত সেটা আপনি অস্বীকার করলেও বুঝতে বাকি নেই আমার। আচ্ছা, আমি চিন্তিত হই আর যাই হই না কেন, তাতে তোমার কাজটা কি? আমার অনেক কাজ। এই মেয়ে অনেক কাজ মানে? অনেক কাজ মানে? এত কিছু তো বলা যাবে না, তবে এইটুকু বলতে পারি আপনার চিন্তিত ভাবটা আমি দূর করতে পারবো। কিভাবে দূর করবা শুনি? আপনাকে শক্ত করে জড়িয়ে ধরে কষিয়ে একটা চুমু দিব, যার ফলে আপনার মাথাটা সারা দিন বিটিভির মতো ঝিরঝির ঝিরঝির করবে। ইউ ব্লাডি কিউট মাই সুইট হার্ট। তখন দেখবেন আমি ছাড়া আর কোনো চিন্তাই আপনার মাথায় আসবে না। তখন বিটিভির মতো সারা দিন ঝিরঝির করবেন আর আমার কথাই ভাববেন। নতুন বর্ষের মেয়েটা আকাশকে এই কথা বলে ভো করে একটা দৌড় দিয়ে আকাশের সামনে থেকে পালিয়ে যায়। আর অন্যদিকে আকাশ মেয়েটার কথা শুনে হাবলার মতো সেখানেই দাঁড়িয়ে আছে। সে যেন পুরোপুরি বোবা হয়ে গেছে আর মেয়েটা তাকে গাধা বানিয়ে দৌড়ে পালিয়েছে। মেয়েটা চলে যাওয়ার কিছুক্ষণ পর আকাশ নিজেকে সামলে নিয়ে বলে, কিরে ভাই, কি হলো এটা? মেয়েটা হঠাৎ আমার সামনে এমন আচরণ করলো কেন? ওর মাথায় কি সিটটিট আছে নাকি? আল্লাহ জানেন। না, ওকে কলেজ শেষ করে জিজ্ঞেস করবো কাহিনীটা কি। তারপর উল্টাপাল্টা কিছু হলে থাপড়ে কানাপট্টি গরম করে দিবা একদম। বেত্তমেজ মেয়ে কোথাকার। ওর কত বড় সাহস যে সে আমাকে গাধা বানিয়ে দিয়ে চলে গেল। দাঁড়া, কলেজ টাইমটা শেষ হোক খালি, তারপর তোকে দেখছি। তারপর সেখানে আর দাঁড়িয়ে না থেকে ক্লাসরুমে চলে গেলাম, কিন্তু মাথার মধ্যে এখনও সেই মেডিসিনটা ঘুরপাক খাচ্ছে। এর মধ্যে স্যার এসে ক্লাস শুরু করেছে, কিন্তু স্যারের দিকে আমার কোনো খেয়ালই নেই। মাইন্ড পুরো ডিস্ট্র্যাক্ট হয়ে গেছে। আমি যে ক্লাসে বসে বেখেয়ালিপনা করছি সেটা স্যার খেয়াল করেছে, তাই তিনি আমার নাম ধরে একটু জোর গলায় বলে উঠল, এ আকাশ, তোমার মন কোথায়? আমি ক্লাসে লেকচার দিচ্ছি আর তুমি কি না ক্লাসে বসে বেখেয়ালিপনা করছো? স্যারের মুখে হঠাৎ করে এমন ধরনের কথাবার্তা শুনে মাথার রগ চটে গেছে। এমনিতেই হাজারটা প্রশ্ন নিয়ে মাথা জ্যাম খেয়ে আছে, তার উপরে স্যার নিজের গাড়ি ঢুকিয়ে দিয়ে আরও ভয়ানকভাবে জ্যাম খাইয়ে দিয়েছে মাথার মধ্যে। তাই বসা থেকে উঠে দাঁড়িয়ে গেলাম। তারপর টেবিলের মধ্যে দাম করে হাত রেখে স্যারকে বললাম, স্যার সমস্যা কি আপনার? আকাশের ভয়ানক রূপ দেখে স্যারের কলিজা যেন সমস্ত পানি শুকিয়ে গেছে। তাই তিনি গলার স্বর একদম নরম করে আকাশকে বলে, না না, কোনো সমস্যা না। আসলে আকাশ, ভুল হয়ে গেছে আমার। আমি আসলে হুট করে কি বলতে কি বলে ফেলেছি তা নিজেও বুঝে উঠতে পারছি না। প্লিজ আমায় মাফ করে দাও। স্যার আকাশের কাছে মাপ চেয়ে তড়িঘড়ি করে ক্লাস থেকে বেরিয়ে যায়, কারণ আকাশের আচরণে চরম ভয় পেয়েছেন তিনি। অন্যদিকে স্যার যেতে আকাশ চুপচাপ আবার বসে পড়ে। সে নিজের সিটে বসে নিজেকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু তার মাথায় পর্যায়ক্রমে আরও বিগড়ে যায়। তাই সে স্যারের মতন করে কাউকে কিছু না বলে ব্যাগ কাঁধে উঠিয়ে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে পড়ে।
তারপর ক্লাস থেকে বেরিয়ে কলেজের ফাঁকা একটা জায়গায় দেয়াল ট্যাপ কিছু একটার উপরে আধো বসা অবস্থায় বসে আপন মনে কিছু একটা ভাবতে থাকে। তখনই আকাশের সামনে দিয়ে কলেজের একটা ছেলে হেঁটে যায়। আকাশ তাকে দেখে ডাক দিয়ে জিজ্ঞাসা করে, এই তোর নাম কি রে? আর কোন ইয়ারে পড়িস তুই? ভাই আমার নাম তুহিন, আমি দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট। আচ্ছা শোন, নতুন বর্ষের ক্লাসে গিয়ে দেখবি একটা মেয়ে হালকা গোলাপি রঙের জামা পরিধান করে এসেছে। ম্যাম বা স্যার যেই থাকুক না কেন, তাকে বলবি আমি বলেছি সেই মেয়েটাকে কিছুক্ষণের জন্য ছুটি দিতে, আমার তাকে প্রয়োজন। ঠিক আছে ভাইয়া। তারপর ছেলেটা আকাশের কথা মতো অনার্স প্রথম বর্ষে গিয়ে দেখে একজন ম্যাম ক্লাস নিচ্ছে। তাই সে ম্যামকে সালাম দিয়ে বলে, ম্যাম এই যে আপুটাকে কিছু সময়ের জন্য ছুটি দিন, তিনাকে একটু প্রয়োজন আছে। না, এখন কোনো ছুটি টুটি হবে না। আর তুহিন, তুমি কোন সাহসে ক্লাস চলাকালীন সময় এসে ওর জন্য ছুটি চাইছো? তোমার সাহস তো কম না দেখি। ম্যাম আপুকে দিয়ে আমার কোনো প্রয়োজন নেই, আমাকে আকাশ ভাই পাঠিয়েছে, প্রয়োজন হলো আকাশ ভাইয়ের। ও আচ্ছা ঠিক আছে, তাহলে ছুটি দেওয়াই যায়। এই মেয়ে তোমার নাম কি জানি? ম্যাম, আমার নাম অবনী। অবনী, তোমায় কেউ একজন জরুরি তলব করেছে, তুমি জলদি গিয়ে তার সাথে দেখা করে এসো। জি ম্যাম। তারপর তুহিন নামক ছেলেটা অবনীকে সঙ্গে করে নিয়ে আকাশের কাছে আসে। তারপর আকাশকে বলে, ভাই এই যে আপু। আচ্ছা শোন, এবার কি কাজে বের হয়েছে সেটা কর গিয়ে। আচ্ছা ভাই। আকাশের কথায় তুহিন নামক ছেলেটা চলে যায়। ছেলেটা চলে যেতে আকাশ অবনীকে কিছুটা রাগান্বিত কণ্ঠে বলে, এই মেয়ে, তোর নাম কি? আমার নাম অবনী। আর আপনার নাম তো নিশ্চয়ই আকাশ, তাই না? এই ফাজিল মেয়ে, একদম চুপ। তোকে পাকনামি করতে কে বলছে? আর আমার নাম কি সেটা যেহেতু জানিসই, তাহলে এত ভনিতা করছিস কেন? দুঃখিত। রাগ তোর দুঃখিত? তুই আমাকে এটা বল যে ক্লাস শুরু হওয়ার আগে তুই আমাকে ওইসব কি বলে গেছিস? আসলে আপনাকে টেনশনে দেখে ভালো লাগছিল না, তাই ওসব বলেছি। আরে আমার টেনশন? এতে তোর ভালো না লাগার কি আছে শুনি? আমার অনেক কিছুই আছে। সে অনেক কিছুটা কি শুনি? আমার আপনাকে ভালো লাগে। আপনাকে সেদিন প্রথম দেখেই আমার মাথায় সিটটা নড়ে গিয়েছে। থাপ্পড় চিনিস? এক থাপ্পড়ে গালের সব কটা দাঁত ফালাই দেব। তোর তো দেখি সাহস কম না। যেখানে কলেজের সমস্ত স্টুডেন্ট এবং শিক্ষকরা আমার সাথে কথা বলতে হুশ করে বলে, সেখানে তুই এসে আমার সাথে লুতুপুতু করছিস। তোর তো দেখি অনেক সাহস বেড়েছে। দেখুন, আমার সাহস বরাবরের মতোই আছে। আর তাছাড়া আপনার সাথে কোথায় লুতুপুতু করেছি আমি? আপনি কি আমায় সেই সুযোগটুকু দিয়েছেন? আপনার ভেতরে যেই বদ রাগ, তা দেখে এখনো সাহসও করতে পারিনি লুতুপুতু করার জন্যে। না হয়তো না নয়তো কি? অনেক কিছুই করতাম। আপনাকে জড়িয়ে ধরে চুমু খেতাম, হুট করে দৌড়ে এসে আপনাকে জড়িয়ে ধরতাম, হুট করে এসে আপনার কোলে বসে পড়তাম। কিন্তু আপনার বদ মেজাজের জন্য এমন কিছু করার সাহসই করতে পারছি না আমি। মেয়েটার কথা শুনে মাথার মধ্যে মরিচা বাতি চলছে। কারণ একে তোর মধ্যে ডর ভয় বলতে কিচ্ছু নাই, দ্বিতীয়ত সে আমার সাথে লুতুপুতু করার সাহস পাচ্ছে না পাচ্ছে বলে মুখ দিয়ে লুতুপুতু টাইপ কথাবার্তায় বলছে। কি পদের মেয়েটা! ইচ্ছা করছে থাপড়ায় কানাপট্টে গরম করে দেয়। এমনি শোন, তুই আমার ব্যাপারে কিন্তু এখনো ভালো করে কিছু জানিস না। তো আগে আমার ব্যাপারে ভালো করে স্টাডি কর, তারপর অটোমেটিক তোর এই পাগলামিগুলো মাথা থেকে সরে যাবে। না তো থাপড়া একদম কানাপট্টে গরম করে দেব। বেয়াদব মেয়ে। আপনার ব্যাপারে স্টাডিজ করার জন্যে কোনো প্রয়োজন নেই অ্যাকচুয়ালি আমার। আর আপনি আমায় মারতে চাইলে মারতে পারেন। আপনার ইচ্ছা মতো কষে কয়েকটা থাপ্পড় মেরে আমাকে আপনার বুকে টেনে নিয়ে চুমু খেলে আমি তো সবটা ভুলে যাব আবার। এই মেয়ে, তোকে তো মনে হচ্ছে সত্যি একটা শিক্ষা দিতে হবে, কারণ আমার গা ঘেঁষার অনেক শখ দেখছি তোর। অনেক শখ। আপনার একদম শরীরের সাথে মিশে যেতে চাই আমি, আপনার হতে চাই আমি। প্লিজ আমার মেরে হলেও আপনার কাছে টেনে নিন না। মেয়েটার কথা শুনে ধৈর্যের পুরো বাঁধ ভেঙে গেছে। তাই হুট করে সজোরে একটা টান দিয়ে মেয়েটাকে নিজের কাছে নিয়ে আসলাম। তারপর কোনো কথাবার্তা ছাড়াই মেয়েটাকে তার কলার ধরে টেনে নিয়েছি। সে একদম শান্তশিষ্ট হয়ে আছে, মনে হচ্ছে সে যেন আমার ঘরের বউ। তার স্বামী তাকে কাছে টেনেছে, তাই সে বাধ্য বউয়ের মতন স্বামীকে সঙ্গ দিচ্ছে। কারো উপস্থিতি টেপে অবনীকে ছেড়ে দিলাম। অবনীকে ছেড়ে দিয়ে পাশে ফিরতে দেখি তুহিন নামক সেই ছেলেটা আমাদের দিকে চাক্ষুষ নজরে তাকিয়ে আছে, যেটা দেখে আমার মেজাজ আরও বিগড়ে গেছে। তাই ছেলেটাকে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলাম, এই তুহিন, তুই এখানে কি করছিস রে? ছেলেটা আকাশের ঝাঁঝালো কণ্ঠ শুনে কাঁদো কাঁদো কণ্ঠে আকাশকে বলে,
ভাই বিশ্বাস করেন আমি কিছুই দেখিনি। আপনি প্লিজ আমার উপরে রেগে যাইয়েন না। ছেলেটার কাদো কাদো ভঙ্গিমা দেখে অবনী সে ছেলেটাকে বলে ওঠে। এই তুহিন ভাইয়া, আপনি তাড়াতাড়ি এখান থেকে চলে যান তো, আমি ওনাকে দেখছি। অবনীর কথায় তুহিন নামক ছেলেটা চটজলদি সেখান থেকে কেটে পড়ে। আর অবনী তখন আকাশের হাত আলতো করে চেপে ধরে আকাশকে বলে, আরে আপনি খামোখাই ওনার উপরে রাগ দেখিয়ে কি লাভ বলুন তো? উনি তো কিছু করেনি, কারণ এটা তো রাস্তা, এখান দিয়ে মানুষ চলাচল করবে, এটাই তো স্বাভাবিক। আমরা ওনার পথের মাঝে বসে রোম্যান্স করছি, ভুলটা তো আমাদেরই, তাই না? আপনি প্লিজ শান্ত হন, এত রাগ দেখাতে হয় না, প্লিজ মাথাটা ঠান্ডা করুন। আকাশ অবনীর কথায় কেমন যেন হয়ে যায়। আকাশের ভিতরের সমস্ত রাগ অবনীর কথায় মুহূর্তের মধ্যে কোথায় যেন গায়েব হয়ে গিয়েছে। তাই আকাশ এবার শান্ত মেজাজে অবনীকে কাছে টেনে নিয়ে তার কোমরে জড়িয়ে ধরে। পরে তাকে জড়িয়ে ধরে নিজের কোলের মধ্যে বসায়। অবনীও আকাশকে ভালো মন্দ কিছুই বলে না, সে চুপচাপ আকাশের আচরণে সাড়া দিচ্ছে। অন্যদিকে আকাশ অবনীকে কাছে টানতে তার মধ্যে এক ধরনের নেশার ঘোর লাগে। তাই সে অবনীর ঘাড়ে আলতো করে একটা চুমু দিয়ে অবনীর চুলের ঘ্রাণ নিতে আরম্ভ করে। আকাশের এমন আচরণে অবনী এবার তাকে বাধা দিয়ে বলে, এই যে মহাশয়, শুরুতে তো রাগ দেখিয়েছেন, কিন্তু এখন এত রোমান্টিক হয়ে গিয়েছেন, কারণটা কি বলুন তো? অবনীর মুখে এমন কথা শুনে আকাশের চেহারার রং পুরোপুরি কুঁচকে যায়, যেটা পাশ থেকে অবনী খেয়াল করে। তাই সে আকাশকে স্বাভাবিক করার জন্য বলে, আচ্ছা আপনার যা ইচ্ছে হয় করুন, কিন্তু এইখানে না প্লিজ, কারণ একটু আগে একজন বেফাস ভাবে সামনে চলে এসছে, তার মতো হুট করে আবার কখন কে চলে আসে তার তো কোনো ঠিক নেই। তাই আমি বলছিলাম যে মানে এখন আমরা নিজেকে সংযত রাখি, নইলে তো আবার মানুষের সামনে লজ্জার পাশাপাশি রাগও উঠবে আপনার, পরে আপনাকে সামাল দিতে আমার দম বের হয়ে যাবে। তো এখন কি করা উচিত? রোমান্স বাদ রেখে আপনার যা খুশি তাই করেন। না, আর কিছু করার ইচ্ছা নাই। তুমি ক্লাসে চলে যাও। ও মা গো মা, এটা কি আপনি কথা বলছেন? কি হয়েছে? আর আমি কথা বলছি মানে এটা কি ধরনের প্রশ্ন? আপনি দেখি তুই থেকে তুমিতে নেমে এসেছেন, যা দেখে বেশ অবাক লাগছে আমার। অবাক লাগার কিছু নাই, ক্লাসে চলে যাও তুমি। আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি। আকাশের কথায় অবনী ক্লাসে যাওয়ার জন্য হাঁটা ধরে। তখনই আকাশ পিছন থেকে আবার অবনীকে ডাক দেয়। অবনী আকাশের কাছে পিছু ঘুরে হেঁটে আকাশের কাছে এসে তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, আবার ডাকলেন কেন? কোনো ছেলের সাথে মিশবে না, কেমন? ছেলেদের থেকে একদম দূরে দূরে থাকবে। আকাশের এমন কথা শুনে অবনী মুচকে একটা হাসি দিয়ে আকাশের কপালে একাধিক চুমু এঁকে দেয়। তারপর আকাশকে বলে, জনাব, আপনার কথার একটু নড়চড় হবে না, আপনি একদম নিশ্চিন্তে থাকুন, এবার চললাম। আর হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা বলে যাই, আপনি নিজের রাগটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করুন, ওকে? এই রাগ কন্ট্রোল করার ক্ষমতা আমার নেই, তবে তুমি চেষ্টা করলে হয়তো কমে যাবে। ঠিক আছে জনাব, আমি আপনাকে শান্ত মেজাজের মানুষ বানিয়ে দিব। এবার চললাম। তারপর অবনী ক্লাসে চলে যায় আর আকাশ সেই জায়গাটায় বসে বসে অবনীকে নিয়ে ভাবতে শুরু করে। এমন সময় মুজাহিদ নামক আকাশের বডিগার্ডটা কলেজের ভিতরে প্রবেশ করে আকাশের কাছে আসে। তারপর আকাশের কাছে এসে আকাশের কানে কানে কিছু একটা বলে, যেটা শুনে আকাশ পুরোপুরি শক হয়ে যায় এবং সাথে তার সারা শরীরে কাঁপুনি দিয়ে ওঠে। কারণ মুজাহিদ তাকে যা শুনিয়েছে এখন সেটা শুনবার জন্য আকাশ কখনোই প্রস্তুত ছিল না। মুজাহিদ আকাশকে বলে, মিনিস্টার সাহেবকে নাকি তার শুভাকাঙ্ক্ষীদের মতন করে গায়েব করে ফেলেছে কে যেন। তার উপরে রাজ নাকি সকালবেলায় আকাশ কলেজে আসার পর কয়েকজনের সাথে নিয়ে লেডি কিলারের তালাশ করতে বেরিয়েছে। তারপর থেকে নাকি তাদের সবার ফোন বন্ধ। মুজাহিদ নাকি কয়েকবার রাজকে ফোন করেছে, কিন্তু কোনোভাবেই রাজের সাথে সে কলে কানেক্ট হতে পারছে না। আকাশ রাজের কথা শুনে শক খেয়ে আছে, কারণ রাজ তার খুব কাছের ছোট ভাই। রাজের যদি একবার কিছু হয় তাহলে সে একটা ছোট ভাই হারাবে। তাই আকাশ নিজেকে কিছুটা সামলে নিয়ে মুজাহিদকে বলে, মুজাহিদ, তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করতে বল ড্রাইভারকে গিয়ে, আর রাজের ফোনের লাস্ট লোকেশন ট্র্যাক করার ট্রাই কর কাউকে দিয়ে। তারপর ছেলেপেলে সহ আমি সেখানে যাব। ঠিক আছে ভাই।
মুজাহিদ আকাশের কথা মতন কেউ একজনকে ফোন করে রাজের ফোন ট্র্যাক করতে বলে। তারপর আকাশের সামনে থেকে হেঁটে গাড়ির কাছে চলে যায়। আকাশ ও মুজাহিদদের পিছন পিছন গিয়ে গাড়িতে ওঠে। তারপর সর্বপ্রথম তারা নিজের বাসায় যায়। তারা নিজের বাসায় পৌঁছতে পৌঁছতেই রাজের শেষ লোকেশন কোথায় সেই খবর মুজাহিদ পেয়ে যায়। মুজাহিদ যাকে ফোন করে রাজের লোকেশন বের করতে বলেছে, সেই কিছু সময়ের মধ্যে রাজের লোকেশন বের করে মুজাহিদকে বলে। তাই আকাশ, মুজাহিদ এবং সাথে কয়েকজন ছেলে পেলে নিয়ে সেখানের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য তৈরি হয়। কারণ রাজের লাস্ট লোকেশনে গেলেই হয়তো তার কোনো খোঁজ পাওয়া যাবে। সেই মোতাবেক সবাই মিলে ঘর থেকে বেরিয়ে গাড়িতে উঠবে। তখনই রাজ আকাশের বাংলোতে ফিরে আসে, যেটা দেখে সবাই খুশি হয়ে যায়। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে রাজের সঙ্গী সাথী সবাই গায়েব। আকাশ রাজকে দেখে জিজ্ঞাসা করে, এই তুই এত সময় কই ছিলি রে? আর তোর সাথে লোকজন কোথায়? ভাই আমি কিছুই জানি না তারা কোথায়, কারণ আমি লেডি কিলারের বিষয়ে সামান্য কিছুটা সন্ধান পেয়েছি। তাই আপনি কলেজে যেতেই আমি কয়েকজনকে নিয়ে সেখানে যাই। কিন্তু আমি সেখানে যেতেই আমাদের সাথে অদ্ভুত একটা কাণ্ড ঘটে। হুট করেই আমাদের গাড়ির সামনে কোথা থেকে যেন একটা কুকুর চলে আসে, যাকে কিনা আমরা গাড়ির নিচে পিষে ফেলি। তাই আমরা গাড়ি সাইড করে কুকুরটাকে দেখার জন্য গাড়ি থেকে নিচে নামবো। এমন সময় কেউ একজন আমাদের গাড়ির জানালা দিয়ে এক জাতীয় গ্যাস ছুঁড়ে মেরেছে, যার ফলে সাথে সাথেই সবাই বেহুশ হয়ে যায়। পরবর্তীতে যখন আমার জ্ঞান ফিরে আসে, তখন আমি নিজেকে আবিষ্কার করি গাড়ির সিটের মধ্যে মরার মতো পড়ে আছি। আর আমার সঙ্গী সাথী কেউ নাই, সবাই আমাকে ফেলে রেখে কোথায় যেন গায়েব হয়ে গেছে। কি? ভাই সত্যি বলছি, আমাদের সাথে এমনটাই ঘটেছে। ইন্নালিল্লাহ, আমাদের উপর কোন বিপদ আসতে চলেছে আল্লাহ জানেন। তোরা সাবধানে থাক সবাই। আর যে যেখানেই যাবি না কেন মনিটর রুমে লোকেশন দিয়ে তারপর যাবি। আর রাজ, তুই লেডি কিলারের বিষয়ে কোনো তথ্য পেয়েছিস? ভাই ফরেস্ট কলোনিতে নাকি লেডি কিলারকে দেখা গেছে বেশ কয়েকবার। সেখানের একজন লোক আমায় ফোন করে তার বিষয়ে কিছু তথ্য দিবে বলেছে, কিন্তু আমি সেই লোকের কাছে যাওয়ার আগেই আমাদের সাথে এমন কাণ্ড ঘটে গেছে। কে সেই লোক? তুই চিনিস তাকে? আমি চিনি না, তবে আমাদের শহরের এক ছেলে আছে যে কিনা আমাদের টিমের হয়ে কাজ করে। তার কেমন যেন পরিচিত লাগে সেই লোক। পরে সেই ছেলের থেকে নাম্বার নিয়ে ওই লোকের সাথে যোগাযোগ করেছি আমি। আচ্ছা ঠিক আছে, তুই ঘরের ভেতরে গিয়ে রেস্ট কর, বাকিটা আমরা দেখছি। আচ্ছা ভাই। রাজ আকাশের কথা মতন রেস্ট করতে চলে যায়। রাজ চলে যেতেই আকাশ মুজাহিদকে বলে, মুজাহিদ, আমাদের দলের কোনো ছেলের পরিচিত লাগে, তাকে ফোন করে আন্ডারগ্রাউন্ডে আসতে বল, কারণ বাংলোতে আনা যাবে না। আর তাছাড়া তোরা কয়েকজন বাদে আমায় এখন পর্যন্ত ভালো করে কেউ দেখেও না এখানে, তাই তাদের সামনে যাওয়াও যাবে না। আর আমার এই লোকেশন তো ভুলেও দেওয়া যাবে না। ভাই ঠিক বলেছেন, আপনি কারোর সামনে না যাওয়াই ভালো। হ্যাঁ, যা সেই ছেলেকে নিয়ে আয় আন্ডারগ্রাউন্ডে, তারপর আমিও আছি সেখানে। আচ্ছা ভাই। তারপর মুজাহিদ সেই ছেলের বিষয়ে খোঁজ নিয়ে তাকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে আসে। আর আকাশ রাজকে ঘরে রেখে সেও আন্ডারগ্রাউন্ডে চলে যায়। আকাশ আন্ডারগ্রাউন্ডে পৌঁছানোর আগে মুখে মাস্ক পরে নিয়েছে, কারণ যার তার সামনে গেলে সমস্যা আছে। আকাশ আন্ডারগ্রাউন্ডে গিয়ে সে ছেলেকে জিজ্ঞাসা করে, তুই রাজকে যার সাথে দেখা করতে বলেছিস সেই লোককে? আর রাজ সেখানে যেতেই তাদের উপর হামলা হলো কেন? ভাই বিশ্বাস করেন, আমি এসবের বিষয়ে কিছু জানি না। আর যেই লোকের সন্ধান আমি রাজভাইকে দিয়েছি সে হচ্ছে আমার এলাকার লোক। আগে সে এই শহরেই ছিল, কিন্তু বর্তমানে সে ফরেস্ট কলোনিতে থাকে। রাজভাই যখন আমাকে লেডি কিলারের বিষয়ে বলে, আমি আমার সমস্ত পরিচিত লোকদের সেই লেডি কিলারের কথা বলি। আর এটাও বলি যে কোনো মেয়ের উপরে সন্দেহ হলে বা কোনো মেয়ের সাথে মধ্যে অদ্ভুত কোনো আচরণ দেখলে আমাকে ফোন করে জানাতে। আজ সকালে আমার সেই পরিচিত লোকটা আমায় ফোন দিয়ে বলে তার এলাকায় নাকি রাতের বেলায় বেশ কয়েকদিন ধরে একটা মেয়ে কালো রেনকোট পরে যাতায়াত করছে, এবং সেই এলাকার একটা মানুষের সাথে নাকি রেনকোট পরিধান করা মেয়েটা কথাবার্তা বলে। তাই আমি রাজভাইকে বলেছি সম্ভব হলে ফরেস্ট কলোনিতে গিয়ে আমার পরিচিত লোকটার সাথে কথাবার্তা বলতে, তাহলে হয়তো কিছু জানতে পারবে তিনি। ঠিক আছে, আমি দেখছি বিষয়টা, কিন্তু তোর সেই লোকটা যদি এসবের সাথে কোনোভাবে জড়িত থাকে তাহলে কিন্তু সে আমার হাতে মারা পড়বে। ভাই সে যদি কিছু করে থাকে তাহলে তাকে মেরে ফেললে আমার কিছু বলার থাকবে না। অবশ্য এমনিতেও আপনাকে আমার কিছু বলার ক্ষমতা নাই,
কারণ এখানে এসে ইতিমধ্যেই বুঝিয়ে নিয়েছি আপনি কে। আর আমি যার জন্য কাজ করি তিনিই আমার সামনে দাঁড়িয়ে আছে। ভাই বিশ্বাস করেন, আমার জীবনের অনেক বড় স্বপ্ন ছিল আপনাকে কোনো দিন সামনাসামনি দেখব, যেটা কিনা আজ পূরণ হয়েছে। অবশ্য যদিও আপনার চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু তাতে আমার বিন্দু পরিমাণ আফসোস নেই, কারণ আপনার একদম সম্মুখে এসে তো দাঁড়িয়েছি, আর তাতেই আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। হয়েছে, এবার থাম। আর শোন, একটু সাবধানে থাকবে। আচ্ছা ভাই। মুজাহিদ, তুই ওকে বাইরের লোকালয় পর্যন্ত দিয়ে আয়। ঠিক আছে ভাই। মুজাহিদ আকাশের কথার মতন সেই ছেলেটার চোখে কালো কাপড় বেঁধে দিয়ে তাকে লোকালয়ে এনে নামিয়ে দেয়। কারণ আন্ডারগ্রাউন্ড সম্পর্কে কেউ জানে না, আর ছেলেটার চোখে মুজাহিদ এর জন্যই কালো কাপড় বেঁধেছে, যাতে করে সে এই জায়গায় আসার রাস্তা সম্পর্কে জানতে না পারে। আকাশের এই আন্ডারগ্রাউন্ডটা একদম মাটির নিচে, পরিচিত কয়েকজন ছাড়া এই আন্ডারগ্রাউন্ড সম্পর্কে কাকপক্ষীও জানে না। মুজাহিদ সেই ছেলেটাকে লোকালয়ে পৌঁছে দিয়ে আবার আন্ডারগ্রাউন্ডে ফিরে আসে। আকাশ তার সঙ্গী সাথে মিলে আন্ডারগ্রাউন্ডে বসে বস সে লেডি কিলারের ব্যাপারে কথোপকথন করছে। এর মাঝেই দুপুর হয়ে গিয়েছে, মানে আকাশ এ সময় কলেজে থাকলে কলেজ ছুটি থাকতো, কিন্তু সে কলেজ করা বাদ দিয়ে রেখে আন্ডারগ্রাউন্ডে বসে নিজের লোকদের সাথে কথাবার্তা বলছে। অপরদিকে কলেজ ছুটি হতে অবনী ক্লাস থেকে বেরিয়ে আকাশের তালাশ করতে থাকে। অবনী আকাশের তালাশ করতে করতে সেই জায়গাটায় এসে দাঁড়ায় যেখানে কিনা কয়েক ঘন্টা আগে আকাশ আর অবনী মিলে রোমান্স করেছিল। তখনই দ্বিতীয় বর্ষের একটা ছেলে অবনীর কাছে এসে তাকে বলে, এই যে আপনার নাম কি? কেন ভাই, আমার নাম দিয়ে আপনার কি কাজ? কাজ বলতে আপনি না হেব্বি কিউট। আপনাকে প্রথম দেখাতেই আমার ভালো লেগে গেছে, তাই আপনার সাথে পরিচিত হতে চাই। ভাই, আপনি আমায় প্রথম দেখাতে ভালো লাগলেও আপনাকে কিন্তু আমার একদমই ভালো লাগেনি। আর তাছাড়া আপনার সাথে পরিচিত হবারও কোনো ইচ্ছে নেই আমার। কিন্তু কেন, আমার মাঝে কিসের কমতি আছে? ছেলেটা অবনীর কাছে নিজের কমতি সম্পর্কে প্রশ্ন করতে সেখানে তহিন নামক ছেলেটা এসে হাজির হয়। তারপর সে হাজির হয়ে অবনীকে বলে, ভাবি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, যে আপনি আমাকে সকালবেলায় অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছেন। না হয়তো এত সময় আমি সক্ষম অবস্থায় চলাফেরা করতে পারতাম না। তুহিনের মুখে এমন কথাবার্তা শুনে অবনী পছন্দ করা সেই ছেলেটা তুহিনকে বলে ওঠে, এই তুই ওনাকে ভাবি ডাকছিস কেন? তুই কি ওনাকে চিনিস নাকি? আর কোন বিপদের কথা বলছিস তুই? ভাবি ডাকছি কারণ আছে, আর তিনাকে আমি না, শুধু সময় হলে পুরো কলেজ তিনার ব্যাপারে জেনে যাবে। মানে কি তুহিন? মানে হলো, উনি আমাদের কলেজে যেই বাঘ আছে আকাশ ভাই, উনি হচ্ছেন সেই বাঘের ভালোবাসার মানুষ। আর কিছু জানার আছে তোর? না না, আমার আর কিছু জানার নাই। ভাবি ক্ষমা প্রার্থী আপনার কাছে, আপনি প্লিজ আমাকে মাফ করে দিন। আমি আপনার সম্পর্কে সত্যিটা জানতাম না। আপনি প্লিজ আমার কথাগুলো ভাইয়ার কানে দিয়েন না, না হলে আমার অবস্থা খারাপ করে দিবে উনি। আচ্ছা ঠিক আছে, বলবো না, কারণ মানুষ মাত্রই তো ভুল। ধন্যবাদ ভাবি। তারপর ছেলেটা সেখান থেকে কেটে পড়ে, কারণ সে এত সময় না জেনে বাঘের গুহায় ঢুকবার জন্য যাত্রাপথ শুরু করেছিল। কিন্তু শিয়াল মামা সময় থাকতে এসে তাকে প্রাণপণে বাঁচিয়ে দিয়েছে। ছেলেটা চলে যেতে অবনী তুহিনকে বলে, ভাইয়া ধন্যবাদ দিয়ে এবার কিছুই হয়নি, কারণ মানুষটা অনেকটাই গরম মেজাজের। তাই আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে আপনাকে, মানে ওনাকে শান্তশিষ্ট রাখা। আর আমি বলতে গেলে এক প্রকার ওনার রাগটাকে দমিয়েছি, কিন্তু এতে করে আপনার উপকার হয়ে গেছে। তাই এই কাকতালীয় ধন্যবাদের কোনো প্রয়োজন নেই। তাও ভাবি, ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা স্বীকার করাটা আমার কর্তব্য, কারণ যেভাবেই হোক না কেন আপনার জন্য ভাইয়ের হাত থেকে বেঁচে গেছি আমি। আরে ভাইয়া ছাড়ুন তো এইসব। আচ্ছা, আপনি কি আমার ওনাকে দেখেছেন কোথাও? ওনাকে না, মানে আমি না অনেকক্ষণ ধরে খুঁজছি, কিন্তু কোথাও পাচ্ছি না আমি। না ভাবি, দেখিনি। আর উনি হয়তো চলে গেছেন, কারণ মাঝে মধ্যে উনি বাসায় চলে যান। এটাই হবে ভাবি। আচ্ছা তাহলে আমিও বাসায় চলে গেলাম। আচ্ছা। অবনী তুহিনের সাথে কথা বলে বাসার দিকে রওনা হয়। অন্যদিকে আকাশ এখন আন্ডারগ্রাউন্ডে বসে বসে তার কাছের ছোট ভাই ব্রাদারদের সাথে কথা বলছে। তখনই আকাশের বাংলো থেকে একজন গার্ড আকাশকে ফোন দিয়ে বলে,
আকাশ ভাই, রাজ ভাইয়ের শরীরে কেমন যেন ইলেকট্রিকের বৈদ্যুতিক আলোর ন্যায় কিছু একটা জল করছে, যা দেখে আমাদের কেন জানি মনে হচ্ছে উনি আমাদের রাজ ভাই না, মনে হচ্ছে যেন রাজ ভাইয়ের ছদ্মবেশে কেউ একজন আমাদের বাংলোতে প্রবেশ করেছে। গার্ডের মুখে এমন কথা শুনে আকাশের মাথায় বিজলি বর্ষণ হয়েছে মতন অবস্থা হয়েছে তার। রাত যখন দীর্ঘক্ষণ যাবৎ যোগাযোগ বিচ্ছিন্ন রেখে তাদের কাছে ফিরে এসে সবাইকে বলে যে এমন এমন ঘটনা ঘটেছে, যার ফলে সে একাই গাড়িতে বেহুশ হয়ে পড়েছিল আর তার সঙ্গী সাথী সবাই কোথায় যেন গায়েব হয়ে গিয়েছে। তখনই আকাশের কেমন যেন সন্দেহ হয়েছিল রাজের উপরে। তাই আকাশ তখন রাজকে ঘরের ভিতরে পাঠিয়ে দেয় রেস্ট করার জন্য, আর মুজাহিদকে আন্ডারগ্রাউন্ডের কথা বলে। আর সেই সন্দেহ কিনা এখন বাস্তবে রূপ নিয়েছে, তাই সে মুজাহিদকে জোরে আওয়াজ দিয়ে বলে, হ্যাঁ মুজাহিদ, আন্ডারগ্রাউন্ডের অস্ত্রাগার থেকে 2টা বড় বড় মেশিন বের কর। আজ মুখোশধারের মুখোশ উপড়ে ফেলবো। আজ আমিও দেখতে চাই যে আমার কাছে এসে কে শয়তানি করার দুঃসাহস করেছে। আর তোরা যারা বাংলোর মধ্যে আছিস সবাই মিলে ছদ্মবেশী রাজকে রুমের মধ্যে আটকে রাখ। ভাই, সেই কাজ আমরা আগেই করে নিয়েছি, কারণ একজন গার্ডকে প্রয়োজনে যেন রাজ ভাইয়ের রুমে যায়। রাজ ভাইয়ের রুমের দরজাটা তখন কিছুটা খোলা ছিল, তখনই সেই খোলা অংশ দিয়ে গার্ড রাজ ভাইয়ের আসল রূপটা দেখে নেয়, যার পরে সেই গার্ড বাইরে থেকে দরজা আটকে দিয়ে আমাদের খবর দেয়। পরে আমরা সবাই এসে রুমের বাইরে পাহারায় লাগি। এখন সেই ছদ্মবেশী রাজ রুমের ভিতরেই আছে আর আমরা তার পাহারায়। আপনি তাড়াতাড়ি এসে ওই ছদ্মবেশীর কিছু একটা করেন। আমি আসছি। তারপর ফোন রেখে অস্ত্রাগার থেকে 2টা বড় বড় অস্ত্র বের করে আনলাম মুজাহিদকে দিয়ে। পরে সবাই মিলে আমার বাংলোর উদ্দেশ্যে রওনা হয়েছি। বাংলোয় ফিরে এসে দেখি সবাই কেমন যেন ঘাবড়ে আছে। গার্ডদের উদ্দেশ্য করে বললাম, বাংলোর যে কজন গার্ড আছিস তোরা সবাই মিলে বাংলোর আশপাশটা ভালো করে পাহারা দে, আর বাকি সবাই আমার ভিতরে চল। মুজাহিদ, মেশিন একটা আমার হাতে দিয়ে তুই লাইফ জ্যাকেট পরে নে। তারপর আমি হারামিটাকে দেখছি। ভাই, আমি অস্ত্রাগার থেকে আগেই লাইফ জ্যাকেট পরে এসেছি, আপনি এই পিস্তলটা নিন, আমি আমার ফুল প্রিপারেশনে আছি। ঠিক আছে, তাহলে ভেতরে চল। রাজের রুমের একদম সামনে এসে বাকি যারা আছে আমার সাথে, তাদের সবাইকে আমি রুমের বাইরে দাঁড়াতে বলে আমি আর মুজাহিদ রাজের রুমে প্রবেশ করলাম। রুমে প্রবেশ করতে দেখি রাজ বিজলির গতিতে রুমের মধ্যে দৌড়াদৌড়ি করছে। তার দৌড়ের গতি এত বেশি যে তার উপস্থিতিটা শুধু আমরা উপলব্ধি করতে পারছি, আর শরীরের আকৃতি দেখা যাচ্ছে না, যা দেখে পুরোপুরি শকড হয়ে গেলাম। কারণ আকাশে যখন বিজলি গর্জন দেয় তখন সেকেন্ড কয়েকের জন্য হলেও একটা সীমারেখা দেখা যায় আকাশে, কিন্তু এই রাজের উপস্থিতি ছাড়া কোনো কিছু দেখা যাচ্ছে না। আমরা শুধু জানি যে সেই রুমে আছে, আর সে বাতাসের মতন অদৃশ্য হয়ে রুমে ছোটাছুটি করছে। তাই মুজাহিদকে ইশারায় বললাম তার পাশে 2টা সুইচ আছে, সেখান থেকে যেটা বন্ধ আছে সেটাকে অন করে দিতে, আর যেটা অন আছে সেটাকে বন্ধ করে দিতে। মুজাহিদ আমার কথা মতন সেটাকে অন করলো এবং অফ করলো, আর সাথে সাথে রুমের বাতি বন্ধ হয়ে গিয়ে রেড লাইট জ্বলে উঠল, যার কিছুক্ষণ পরেই রাজের ছোটাছুটি বন্ধ হয়ে গেছে, আর সে এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে রয়েছে। তবে তার শরীরে এখনও বৈদ্যুতিক রশ্মি ঝলকাচ্ছে, যা দেখে মুজাহিদ আমায় জিজ্ঞেস করলো, ভাই, বান্দরটা তো লাফালাফি বন্ধ করে দিয়েছে, কিন্তু তার শরীরে এখনও বিজলি আলোর ন্যায় কিছু একটা ঝলকাচ্ছে। মুজাহিদ, সেটাও একটু পর থেমে যাবে। আকাশের কথা মতন কিছুক্ষণ সময় পেরোতে রাজের শরীর থেকে সমস্ত বৈদ্যুতিক রশ্মি গায়েব হয়ে গেছে, যেটা দেখে আকাশ রাজকে বলে, খিরে ছদ্মবেশী, কেমন বোধ করছিস এখন? বাহ, তাহলে তুই আমায় ধরে ফেলেছিস। হ্যাঁ, ধরা খেয়ে গেছিস তুই। কিন্তু তুই তো আমায় বেশি সময় আটকে রাখতে পারবি না, কারণ আমি বিজলির গতিতে দৌড়ে তোর বাংলোর ইলেকট্রিসিটির মাধ্যমে নিজেকে আরো শক্তিশালী বানিয়ে নিয়েছে। রাজের মুখে এমন কথা শুনে আকাশ একটা তাচ্ছিলের হাসি দিয়ে রাজকে বলে, ছদ্মবেশী রাজ, তুই যে হস আমি তোর বংশের আদি পিতা। হ্যাঁ, কারণ তোদের চালচলন আমি অনেক আগেই বুঝে গেছি। এ পর্যন্ত তোদেরকে নিয়ে বহু কিছু দেখেছি এবং শুনেছি, যার পর আমার বুঝতে বাকি নেই যে তোদের কাছে সুপার ন্যাচারাল কোনো শক্তি আছে এবং তোদের সেই শক্তিটা কোনো না কোনোভাবে ইলেকট্রিসিটির সাথে কানেক্টেড। তাই রুমের লাইট বন্ধ করে দিয়ে রেড লাইট জ্বালিয়ে দিয়েছি, আর এই রেড লাইটের কাজ হলো ইলেকট্রিক্যাল পাওয়ারকে দমন করা এবং তার সাথে অদ্ভুত কিছু রুমের মধ্যে প্রবেশ করলে সেটার ইঙ্গিত দেয়া। তাই তুই হাজারো শক্তিশালী হলেও এই রুমের মধ্যে তোর শক্তি কাজ করবে না। এবার দেখি তুই তোর শক্তির প্রদর্শন কর। আকাশ, তুই কিন্তু কাজটা ভালো করলি না, তুই কিন্তু অনেক বড় বিপদের মুখে পড়বি বলে দিলাম। তাই ভালো চাস তো রুমের লাইট জ্বালিয়ে দে, আমি চুপচাপ এখান থেকে চলে যাব, কারণ আমার যা তথ্য নেওয়ার সবটুকুই আমি নিয়ে নিয়েছি।
রাজের কথা শুনে আকাশ মেশিনটা রাজের দিকে নিশানা করে তাকে বলে, তুই কোনোদিন শুনছিস যে ভয়ে আমি ফিরে যাব? আশা করি শুনিস নাই। শোন, আমি হলাম তোদের মতো নরাধমের জন্য মৃত্যু জমের মতো। একবার এসে গেছি তো মনে কর তোদের প্রাণ নিয়েই কাহিনী সমাপ্ত করব। তারপর কথা বলা অফ করে ঝাঁঝরা করে ফেললাম রাজের শরীর গুলি করে। রাজ ফ্লোরের উপর লুটে পড়েছে, কিন্তু অবাক করা বিষয় হলো তার শরীরে এতগুলো গুলি করার পরেও এক ফোঁটা রক্ত বের হয়নি। তবে সে কিন্তু আধমরার মতন ফ্লোরের উপর লেপ্টে পড়েছে, আর এই লেপ্টে পড়া অবস্থায় ফ্লোরের উপর সে শব্দ করে হাসছে। যা দেখে তাকে জিজ্ঞেস করলাম,